হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, খুলনা24.com ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে লাইভে আছি। আমি মোহাম্মদ ইমরুল ইসলাম। আজকে আমরা বাজেট ঘাটতি ও ব্যাংকিং খাতে তারল্য সংকট নিয়ে মূলত আলোচনা করব। সো আপনাদের সবাইকেই আমাদের চ্যানেলে স্বাগতম। আপনারা লাইভে জয়েন করতে চাইলে খুলনা24.com ফেসবুকে সার্চ দিলেই পাবেন, অথবা আমাদের কিউআর কোড স্ক্যান করলে আপনারা আমাদের লাইভে যুক্ত হতে পারবেন। সো আমাদের লাইভে আজকে আমাদের গেস্ট হিসেবে আছে একজন ব্যাংক কর্মকর্তা। সো আমি তাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাবো। আজকে আমাদের গেস্ট হিসেবে থাকবে মোহাম্মদ ওলিউর রহমান। সো আসসালামু আলাইকুম মোহাম্মদ ওলিউর রহমান, আপনাকে আমাদের খুলনা24.com চ্যানেলে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। খুলনা 24 প্রেজেন্ট ভবিষ্যৎ বাংলাদেশ বাজেট ঘাটতি ও ব্যাংকিং খাতের তারল্য সংকট নিয়ে আলোচনার সভায় আমি মোহাম্মদ ওলিউর রহমান, একজন কর্মী ব্যাংকিং খাতের। ধন্যবাদ সবাইকে। বাজেট ঘাটতি ও ব্যাংকিং খাতের তারল্য সংকট নিয়ে মূলত আলোচনা করব। তো কিছু কোশ্চেন থাকবে। প্রিয় দর্শক, আপনারা হোস্ট যদি হিসেবে ইমরুল হাসান, আপনার সাউন্ডটা একটু কম আসে। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? ক্লিয়ারলি শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের লাইভে জয়েন করতে চান তাহলে আমাদের পেজে আপনারা যুক্ত হতে পারেন, অথবা উপরে কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারবেন। মোহাম্মদ ওলিউর রহমান, আজকে আমরা মূলত আলোচনা করব বাজেট ঘাটতি ও ব্যাংকিং খাতের তারল্য সংকট। তো আমরা আপনার কাছে কিছু কোশ্চেন করব, তার সমাধান চাইবো, বা ওভারঅল একটা ভিউ আসলে বর্তমানে বাজেট ঘাটতি এবং ব্যাংকিং খাতের তারল্য সংকট থেকে আমরা কিভাবে উত্তরণ হতে পারি, বা এটার সমাধান কি। তো এটা নিয়ে কিছু আপনার সাথে আমাদের ডিসকাশন থাকবে। তো দর্শকরা এর থেকে আপনার মতামত জানবে, বা আপনার থেকে অনেক কিছু শিখতে পারবে। আশা করি আপনি আমাদেরকে সহায়তা করবেন। মোহাম্মদ ওলিউর রহমান, আপনার মাইক্রোফোনটি মিউট করা, কাইন্ডলি একটু আনমিউট করবেন। জি, ওলিউর রহমান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একেবারে সাউন্ড একেবারে কম আসছে, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কথাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আমি আমার এন্ড থেকে। আপনি কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, তাও বেশ কষ্ট হচ্ছে। একেবারে স্বাভাবিক শব্দ না, সাউন্ড একটু কম আছে। আচ্ছা, চেষ্টা করব। এটা হয়তো টেকনিক্যাল ইস্যু কোনো হইতে পারে, আচ্ছা, বা ইন্টারনেট। থ্যাংক ইউ। এখন যেটুকু আছে এটুকু চলবে আশা করি। আর আপনাদের ওদিক থেকে যদি সাউন্ড বাড়ানোর কোনো অপশন থাকে একটু বাড়িয়ে দিবেন প্লিজ। ওকে, আই উইল ট্রাই। সো আমরা প্রথমে আসলে গেস্টের কাছে জানতে চাইবো যে এবারের বাজেটের তো 2.26 লাখ কোটি টাকার একটা ঘাটতি। তো আসলে এই ঘাটতিটা আপনি আসলে কিভাবে দেখছেন, বা এটা থেকে ওভারকাম করার আসলে কোনো ওয়ে আছে কিনা, বা কি পদক্ষেপ আমরা আসলে গ্রহণ করতে পারি? আচ্ছা, প্রথমেই একটা নেতিবাচক কথা নিয়ে আমরা শুরু করছি, সেটা হচ্ছে ঘাটতি। বাজেট ঘাটতির ব্যাপারটা আমরা যদি স্বাভাবিক দৃষ্টিতে দেখি, তাহলে এর আগে যতগুলা বাজেট বাংলাদেশে যতগুলা বাজেট হয়েছে, আমাদের প্র্যাকটিসটাই হচ্ছে এরকম যে আমাদের ঘাটতি বাজেটই সবসময় দেওয়া হয়েছে। বাংলাদেশে কখনো উদ্বৃত্ত বাজেট দেওয়া হয়নি, যেটা হচ্ছে আমাদের কালচারটা এভাবে তৈরি হয়েছে। এটাকে আমরা যদি এইভাবে দেখি যে একটা পরিবারের হিসেবেও যদি দেখি যে আগামী 1 বছরে একটা পরিবার কত টাকা আয় করবে আর কত টাকা ব্যয় করবে, সেই জায়গায় সে আজকেই ধরে নিচ্ছে সে আয়ের থেকে এত পরিমাণ বেশি ব্যয় করবে, 2.26 লাখ কোটি টাকা বেশি ব্যয় করবে, যেটা সে আয় করতে পারবে না। এটা অবশ্যই একটা নেতিবাচক অ্যাপ্রোচ, নেতিবাচক কথা। কিন্তু এইটা আসলে যেভাবে আবার নেতিবাচক আমরা ভাবছি, যত অ্যামাউন্ট, যে এত বড় একটা অ্যামাউন্ট এটা কিভাবে কভার করবে, ব্যাপারটা হয়তোবা এরকমও নয়।
কারণ হচ্ছে আমরা যে বাজেটটা দেখি এই বাজেটটার 30% মতো বাজেট কিন্তু কাজ করতে পারে না সরকার। এক বছরে যে প্ল্যানটা নেয় যে এক বছরে আমরা এই কাজ করব, এত টাকা খরচ করব, আসলে এক বছরে ওই পরিমাণ কাজ করতে পারে না। বিভিন্ন জটিলতার কারণে, হয়তো বা বিভিন্ন কারণেই করতে পারে না, যার কারণে সে 30% কাজ কম করতে পারে, অর্থাৎ বাজেটের 70% কাজ সে করতে পারবে। এখন এইটা যদি ঠিকভাবে হয় সেক্ষেত্রে হয়তোবা বাজেটটা, যে বাজেট দেওয়া হয়েছে, যে পরিমাণ রাজস্ব আয়ের কথা বলা হচ্ছে সেটাতে কভার করার কথা ছিল। এখন যে প্রশ্ন করেছেন ঘাটতি কিভাবে দেখি, তার থেকেও আপনি এটা বেশি ভাবতে পারেন যে যতটুক রাজস্ব আয় করার কথা বলা হয়েছে ততটুক রাজস্ব আয় বাংলাদেশ কোনোদিন তার টার্গেট অনুযায়ী করতে পেরেছে কিনা। ঘাটতিটা অবশ্যই নেতিবাচক, কিন্তু যতটা নেতিবাচক আমরা ভাবছি, যতটা খারাপ দৃষ্টিতে দেখছি, অতটা খারাপ জি বাংলাদেশের প্রেক্ষাপটে নয়। জি। ধন্যবাদ। ওকে। আচ্ছা, এটা থেকে আমরা চেষ্টা করতে হবে আস্তে আস্তে কিভাবে আমরা ওভারকাম করতে পারি। আসলে নেতিবাচক থাকবে, এটা কম বেশি থাকবেই। প্রত্যেকটা সরকারের বাজেটের ক্ষেত্রে আসলে ঘাটতি থাকে, তো এটা বিভিন্ন ওয়েতে আসলে ওভারকাম হয়। তো আমরা সেকেন্ড অফ অল আমরা আসলে জানতে চাচ্ছি যে সরকার ব্যাংক থেকে তো বেশ ঋণ নেয়। তো এইবারে প্রায় ১.১২ লক্ষ কোটি টাকা সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়ার চিন্তা ভাবনা করতেছে বা নিবে, এরকম একটা কথা শুনতে পাচ্ছি আমরা। তো এটার মানে ব্যাংকের উপরে এর কি প্রভাব পড়তে পারে, যে বিগ একটা অ্যামাউন্ট যদি সরকার আসলে ব্যাংক থেকে ঋণ নেয়, তো এর প্রভাব কি পড়তে পারে আমাদের জনজীবনে? বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার যখন ব্যাংক থেকে ঋণ নেয়, সরকার প্রথমত সরকারি যে ব্যাংক, যে কয়েকটা ব্যাংক রয়েছে ওই ব্যাংকগুলোর থেকে ঋণের একটা বড় অংশ নেয়, আর এরপরে সেই প্রাইভেট ব্যাংকগুলোর দিকে যায়। এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার যখন ব্যাংক থেকে ঋণ নেবে, একেবারে প্রথমত হচ্ছে ব্যাংকগুলো তখন অন্য যারা ঋণ গ্রহীতা আছে বা যারা ঋণ চাচ্ছে তাদের দিকে একটু কম যেতে পারবে। সরকার যদি ঋণ না নিয়ে ব্যাংকে আরো সাপোর্ট দিতে পারতো তাহলে ভালো হতো, কিন্তু চাইলেই তো সবটা সম্ভব না, বাস্তবতাটাও মাথায় রাখতে হয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে সরকার ঋণ নেবে, এবং সেটার প্রেক্ষাপটে দেখা যাবে কি, ব্যবসায়ীদের উপর, বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী, তাদের জন্য ঋণ নেওয়াটা একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। ব্যাংক হয়তোবা তাদের কাছে ঋণ দেওয়ার ব্যাপারে আরো বেশি স্ট্রিক্ট হবে। জি, আচ্ছা। ধন্যবাদ তরফদার। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের লাইভটি সরাসরি দেখতে চান তাহলে উপরে কিউআর কোডটি স্ক্যান করে আমাদের পেজে সরাসরি যুক্ত হতে পারেন। আমাদের লাইভটি আপনি দেখতে পারবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদেরকে আপনারা জানাতে পারেন। গেস্টের কাছে কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। সো মোহাম্মদ অলিউর রহমান, সরকার তো আসলে নিজেই একজন বড় গ্রাহক। ব্যাংকে আসলে নগদ টাকার তারল্য সংকট তো এক্ষেত্রে আরো বাড়বে। তো আসলে এটার সমাধান কি? আসলে কেউ কি করতে পারে? তারল্য সংকট, তারল্য সংকট মূলত যে একসাথে আচ্ছা, যখন অনেক বেশি মানুষ, তারল্য সংকট বলতে হচ্ছে নগদ টাকার যে ফ্লো, ওইটাতে যদি কখনো ঘাটতি হয় সেটাকে আমরা তারল্য সংকট বলে সেইটাকে। তো এইটা শুধুমাত্র যে সরকার ঋণ নেয়ার কারণে তারল্য সংকট হয় এমন না। সরকার ঋণ নিলে যে তারল্য সংকটটা হয় ওইটা সাধারণত সরকারের আগের থেকেই প্ল্যান থাকে যে সে এইটা কিভাবে কভার করবে। যেমন আমরা জানি যে সরকার নতুন নোট ছাপে, তারল্য সংকটটা কভার করে এভাবে। যদিও এর আবার একটা নেতিবাচক দিক আছে, মুদ্রাস্ফীতির দিকে যায়, তারল্য সংকটের সাথে মুদ্রাস্ফীতি সরাসরি কানেক্টেড। তো সরকার যে ঋণ নিচ্ছে এর জন্য যেটা কভার, যে তারল্য সংকট তৈরি হবে, এইটা হয়তোবা সরকার টাকা ছেপে বা অন্যভাবে কভার করার চিন্তা করবে বা অ্যাডভান্স ওই পদক্ষেপটা নিয়ে নেয়। কিন্তু তারল্য সংকট অন্য যেসব কারণে তৈরি হয়, যেমন হঠাৎ কোনো রাজনৈতিক ডিসিশনের কারণে হতে পারে, বা জনগণের যে হঠাৎ করে কোনো অনাস্থা, বিশেষ করে সরকারের উপরে বা কোনো ব্যাংকের উপরে অনাস্থা তৈরি হলে যে তারল্য সংকটটা তৈরি হয়, এইটা সরকার ঋণ নিলে যতটুকু প্রভাব পড়বে তার চাইতে ওই তারল্য সংকটটা অনেক বেশি জটিল। কারণ একটা ব্যাংক, সে তার টোটাল যে অ্যাসেট এর মধ্য থেকে 13-13.5% মূলত
রানিং তারল্য সংকট মানে রানিং তারল্য হিসেবে রাখে। তো এইটা দিয়ে মূলত তার 100 টাকার মধ্যে 13 টাকা যেহেতু রাখে, যদি সবাই 100 টাকা চাইতে আসে একসাথে গ্রাহক, সে তো দিতে পারবে না, এটাই স্বাভাবিক, কারণ সে তো তারল্য আছে তার কাছে হচ্ছে 13 টাকা, 13.5 টাকা। এক্ষেত্রে এইটা বেশি গুরুত্বপূর্ণ হয়। আচ্ছা, জি জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের লাইভটি সম্প্রচার সরাসরি দেখতে চাইলে খুলনা24.com উপরে কিউআর কোড স্ক্যান করতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আপনারা কোনো কিছু জানতে চাইলে কমেন্টে আমাদেরকে লিখে জানাবেন। মোহাম্মদ অলিউর রহমান, আসলে আমাদের তো আসলে ইয়ং জেনারেশন অনেকেই চাকরির পেছনে ছোটে। সো মূলত সবাই চেষ্টা করে যে না একটা গভর্নমেন্ট জব, কারণ সিকিউরিটির ক্ষেত্রে। তো বা দিন শেষে চাকরি শেষে বিগ একটা অ্যামাউন্ট অ্যাচিভ। তো বাট এন্টারপ্রেনিউর যারা উদ্যোক্তা হতে চায়, আসলে এইটা খুব আমাদের পার্সোনালি ভাবে নিজেদের যে ইনভেস্ট দরকার সেটা থাকে না। সো আলটিমেটলি এটা আমাদের হয়তোবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছ থেকে নেয়, অথবা কারো কাছ থেকে ঋণ নেয়। তো ব্যাংক এই জায়গায় একটা সাপোর্ট দেয়। সো আসলে উদ্যোক্তা যদি ঋণ না পায় ব্যাংক থেকে, তাহলে আসলে তো উদ্যোক্তা তৈরি হবে না। তো এই ক্ষেত্রে উদ্যোক্তার জন্য যারা নতুন উদ্যোক্তা তৈরি বা ছোটখাটো ব্যবসা শুরু করতে চায়, সে ব্যাংক কিভাবে সাপোর্ট দিতে পারে এক্ষেত্রে? উম, একটু কঠিন হলেও বাস্তবতা হচ্ছে, ব্যাংক গুলা, প্রাইভেট ব্যাংক যদি বলি, তারা মূলত এ দেশের জনগণের সেবার জন্য আসছে, এটা যেমন বাস্তবতা। একই সাথে আরেকটা বাস্তবতা হচ্ছে, সে নিজে লস করে, নিজে রিস্ক নিয়ে জনগণের সেবা করতে পারবে না। জনগণের সেবা করবে, সাথে সাথে তাকে নিশ্চয়তা দিতে হবে তার যেন ক্ষতি না হয়। তো আমাদের দেশে এখন পর্যন্ত এক্সিস্টিং যে সিস্টেমটা আছে, এই জায়গায় আপনি নতুন উদ্যোক্তা বা ক্ষুদ্র ব্যবসায়ী যাদের বলেন, তাদেরকে ব্যাংক আসলে খুব বেশি সহযোগিতা করতে পারে না। এর জন্য যদি সে সহযোগিতা করতে যায়, সেই জায়গায় যে রিস্কটা জেনারেট হয়, সেই রিস্কটা মূলত রাষ্ট্র যদি কভার করে, তাহলেই এটা সম্ভব। আমরা যতই বলি যে ব্যাংক কেন হেল্প করলো না, বা ব্যাংক কাজটা কেন জটিল ভাবে করে, আপনার এটা আমাদের এটা মাথায় রাখতে হবে, ব্যাংক তো একই সাথে জনগণের সেবার জন্য অবশ্যই আসছে, আর্থিক খাতের জন্য আসছে, কিন্তু একই সাথে তার নিজের সার্ভাইভ করতে হবে, টিকে থাকতে হবে। তো এই জায়গায় মূলত ব্যাংক আমাদের নতুন উদ্যোক্তা বা ক্ষুদ্র ব্যবসায়ীকে কতটুকু সাপোর্ট দিতে পারবে, এটা প্রধানত নির্ভর করবে হচ্ছে সরকারের সিদ্ধান্তের উপরে। যেমন সরকার এখন বর্তমানে একটা আহ, কি বলে, ঋণ পুনরায় করার জন্য যে সেটআপ সিস্টেমটা দিচ্ছে, 7% ইন্টারেস্টে যে একটা সামান্য পরিমাণ দিচ্ছে, এটা ব্যাংক তাদের কাছে, ওই যে ক্ষুদ্র ব্যবসায়ী আছে বা যারা উদ্যোক্তা কোনো কারণে ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাদেরকে আবার রিফাইন্যান্স করছে, এটা একটা ছোট্ট পরিসর। এ ধরনের অনেকগুলো সিস্টেম সরকারকেই স্টেপ নিতে হবে, তবেই ব্যাংকগুলা জনগণের কাছে বা নতুন উদ্যোক্তা, ইয়ং জেনারেশন যাদের কথা আমরা বলতেছি, তাদের কাছে ওইভাবে পৌঁছাইতে পারে। আমি কি কতটুকু ক্লিয়ার করতে পারছি আমি জি, জানি না। আচ্ছা। না, বুঝতে পারছি। আসলে যেহেতু আমরা ব্যাংক থেকে একটা সাপোর্ট পাই, যে যারা নতুন উদ্যোক্তা হয়, তো আশা করি ব্যাংকও আমাদের যারা নতুন এন্টারপ্রেনার হিসেবে নিজেকে তৈরি করবে, অথবা ফিল্ডে নামবে, অথবা ছোটখাটো ব্যবসা শুরু করবে, সো চেষ্টা করবে যাতে ব্যাংক তাদেরকে একটা আর্থিক সাপোর্ট দেয়। সেটা যত সম্ভব কম ইন্টারেস্টে। অবশ্যই এটা সরকার বা রাষ্ট্রের এগিয়ে আসতে হবে, তাহলে সম্ভব। এই জায়গায় আমি সুযোগ থাকলে আরেকটু ছোট্ট ব্যাপার আমি অ্যাড করতে জি, চাচ্ছি। বলতে পারে। সেটা হচ্ছে, আসলে কিন্তু আমাদের দেশে যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা একেবারেই প্রান্তিক পর্যায়ের যে মানুষ, আপনার আমার সারাউন্ডিং এ যারা আছে, যেমন গ্রামের একজন কৃষক, আমাদের যেসব ভাইরা, বাবারা, কাকারা আছে, বা এই যে ছোট ব্যবসায়ী, যে লোকটা মুদি দোকান করে বা চায়ের দোকান করে, আসলে কিন্তু এরা ব্যাংক থেকে ঋণ নিতে পারে না। কারণ ব্যাংকের যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কাছে ওই জিনিসটা থাকে না, এখনো থাকে না, আগামীতেও এই জিনিসগুলো যদি, সিস্টেমটা যদি সহজ না হয়, তাহলে মূলত এভাবেই থাকবে। উদ্যোক্তাদের মধ্যে যারা লোন নিতে পারে, তারা মূলত একেবারে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা না। উদ্যোক্তাদের মধ্যে একটা মিনিমাম লেভেল, একটা ভালো লেভেল যারা পার করছে,
তারাই শুধুমাত্র এখন পর্যন্ত আমাদের ব্যাংকিং চ্যানেলের মধ্যে আসতে পারছে। যারা একেবারেই প্রান্তিক, একেবারেই ইনিশিয়াল পর্যায়ে আছে, তারা মূলত এখনো ব্যাংক থেকে ওইভাবে সুবিধা নিতে পারতেছে না। তো এই জায়গাটায় ব্যাংকগুলা বেশ কাজ করেছে, করতেছে, রাষ্ট্রও দায়িত্ব নিচ্ছে, কিন্তু এই জায়গায় সমন্বিতভাবে আরো বেশ কিছু কাজের দরকার আছে। অর্থাৎ সরকারের এই জায়গায় একটা বড় ধরনের বাজেটও দরকার আছে, কারণ এই জায়গায় যখন আগাবে ব্যাংকগুলোর কিছু লসও হবে, এটাও বাস্তবতা। ধন্যবাদ আপনাকে। আপনাকে। প্রিয় দর্শক, আপনারা আমাদের চ্যানেল লাইভটি সরাসরি দেখতে চাইলে খুলনা24.com ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন, অথবা কিউআর কোডটি স্ক্যান করে আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত পারেন। তো আপনার কোনো কোশ্চেন থাকলে, প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। কমেন্টে আপনার মতামতটি, মূল্যবান মতামত তুলে ধরতে পারেন। আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন। মিস্টার ওলিউর রহমান, আচ্ছা, বাজেটে তো মুদ্রাস্ফীতি 7.5% নামানোর লক্ষ্য রাখা হয়েছে। তো এটা কি বর্তমানে সুদের হারে সম্ভব কিনা? আসলে এটা আপনার কি মতামত? তেতভাবে বললে বলতে হবে যে সম্ভব না। কারণ ন্যাচারালি আমাদের যে মুদ্রাস্ফীতির যে সেট আপ আছে, তাতে 10%-এর উপরে, 10%-এর নিচে নামবে এমনটা চিন্তা করা আসলে কঠিন। আগে একটা ব্যারিয়ার ছিল, তখন হচ্ছে ইন্টারেস্ট রেট ছিল সিঙ্গেল ডিজিট, তখন আসলে এই 7.5-এ আমরা রাখতে পারিনি। এখন তো অলরেডি ব্যারিয়ারটাও উঠানো, এখন অনেকটা মুক্ত বাজারের মতোই বলা যায়, মুক্ত বাজারের কাছাকাছি অবস্থা। তো মুদ্রাস্ফীতি 7.5-এ নামানো এটা বেশ কঠিন এবং অসম্ভবের একেবারেই কাছাকাছি বলা যায়। কারণ রাজস্ব আদায়ের যে হার ধরা হয়েছে, অন্যদিকে সুদ হারটা যে পর্যায়ে আছে, অর্থনৈতিক কন্ডিশন যেটা, সব মিলিয়ে মুদ্রাস্ফীতি 7.5-এর নিচে নামানোটা মনে হয় না যে এটা একেবারে বাস্তবিক সিদ্ধান্ত। আবার এটা এমন আহামরি ব্যাপারও নয় যে মুদ্রাস্ফীতি যদি আমরা 7.5-এর নিচে না নামাইতে পারি তাইলে যে অনেক বেশি ক্ষতি হয়ে যায়, ব্যাপারটা এমনও না। মুদ্রাস্ফীতি সবসময় নেতিবাচকও না, কখনো কখনো মুদ্রাস্ফীতি, স্বাভাবিক মুদ্রাস্ফীতি যেটা, ওইটা প্রয়োজন আছে। স্বাভাবিকভাবে যদি মুদ্রাস্ফীতি একবারে মাইনাস ফিগারে যায়, সেটা আবার কিন্তু ক্ষতিকর। আমরা যদি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি না, কারণ আমরা তো কখনো এটা চিন্তাই করতে পারিনি যে মুদ্রাস্ফীতি না হয়ে উল্টো দিকে যাবে। তবে একটা স্বাভাবিক মুদ্রাস্ফীতি দরকার। 7.5-এ হয়তোবা আমরা চেষ্টা করছি, রাষ্ট্র হয়তোবা কাছাকাছি যদি যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা আমাদের লাইভটি যদি দেখতে চান, উপরে কিউআর কোডটি স্ক্যান করে আপনি সরাসরি আমাদের লাইভে যুক্ত হতে পারেন, অথবা খুলনা24.com ফেসবুক পেজটি আপনারা ভিজিট করে দেখতে পারেন। বাজেটে তো আসলে মুদ্রাস্ফীতি সবসময় চেষ্টা করা হয় নির্দিষ্ট একটা লক্ষ্যমাত্রার ভিতরে রাখার জন্য। বর্তমানে ব্যাংক তো আসলে উচ্চ সুদ প্রোভাইড করতেছে, তো এই ক্ষেত্রে সাধারণ মানুষ তো ডিপিএস অথবা এফডিআর এর বেশি করছে। আসলে এটার কারণ মানে কি মনে হয় আপনার? আচ্ছা, আমার যতটুকু মনে হয় একজন ব্যাংক কর্মী হিসেবে, মানুষ এফডিআর ডিপিএস করছে, এর পিছনে উচ্চ সুদ হার এটা একটা বড় কারণ, এটা যেমন বাস্তবতা, একই সাথে আরো কয়েকটা ব্যাপার এই জায়গায় গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যেমন ব্যবসার ক্ষেত্রে আপনি যদি বলেন বাংলাদেশে ব্যবসার কন্ডিশন কতটুকু ভালো, একটা ব্যবসার জন্য ইনভেস্ট করলে এটা তার জন্য কতটুকু নিরাপদ হবে, অথবা সে যদি নিজে কোথাও ইনভেস্ট করলে এটা কতটা কঠিন, 1 নম্বর কথা। 2 নম্বর, সে যদি অন্য কাউকে টাকা ধার দেয়, কাউকে ব্যবসায় সহযোগিতা করে, সেক্ষেত্রে তার এইটা রিটার্ন পাওয়ার বাস্তবতা কতটুকু আছে, এক্ষেত্রে সে যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে কতটুকু সাপোর্ট পাবে। এরকম অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যখন সে দেখে যে আমার এই জায়গায় ইন্টারেস্ট, একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট আমি মাস শেষে বা 3 মাস শেষে বা বছর শেষে পাচ্ছি, তখন সে হিসাব করে যে আমার অন্য দিকে ঝুঁকি না নিয়ে মনে হয় ডিপিএস এফডিআরটা আমার জন্য বেটার হবে। এটাকে আমরা অনেকটা মানে অলসতার একটা পার্টও বলতে পারি। এই কারণে টাকাটা মূলত ব্যবসা বা অন্য সেক্টরে ব্যবহার না হয়ে এই জায়গায় ব্যাংকে ডিপিএস বা এফডিআর হয়। এক্ষেত্রে শুধুমাত্র উচ্চ সুদ হার কারণ নয়, এর চাইতে অন্যান্য ব্যাপারগুলো মনে হয় বেশি ভূমিকা পালন করে।
আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বাজেটে তো আমাদের নতুন একটা নিয়ম চালু হয়েছে যে পিন অথবা টিন বাধ্যতামূলক সরকারের পক্ষ থেকে একবার করা হয়েছিল। তো এটা তো নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে ভিত্তি করে। তো আসলে এইটা যদি বাধ্যতামূলক করাই হয় বা সরকার যদি এটা সাধারণ গ্রাহকের উপর চাপিয়ে দেয় যে কেউ একটা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, সেক্ষেত্রে টিন এবং বিনটা বাধ্যতামূলক। তো আসলে তো এটা ব্যাংকিং চ্যানেল থেকে আসলে সাধারণ গ্রাহকরা অনেক দূরে সরে যাবে। তো আসলে এই ক্ষেত্রে আসলে করণীয় কি আসলে? আচ্ছা, আমাদের তো দুই তিনটে বিষয় একসাথে অ্যাডজাস্ট করেই চলতে হয়। যেমন আপনি আমি জানি আমাদের যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সেই জায়গায় পৌঁছাতে হবে, এর তো কোনো বিকল্প নেই, আমরা সবাই একমত। সেক্ষেত্রে কিভাবে আপনি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় পৌঁছাবেন যদি এই মানুষগুলা করের আওতায় না আসে? করের আওতায় আসতে হলে অবশ্যই তাকে টিন লাগবে, টিন নাম্বার, এবং সেই টিনের এগেনস্টে প্রত্যেক বছরে তাকে রিটার্ন দিতে হবে। এখন আমরা বলতেছি যে এই মানুষগুলারে আপনি যদি টিন বিনের ভিতরে আনতে চান বা ব্যবসায়ীদের জন্য বিনের ভিতরে আনতে চান, তাহলে এরা এই চ্যানেল থেকে ছিটকে যাবে। দুইটা জিনিসই অ্যাডজাস্ট করতে হবে, এদেরকে এই রাজস্ব আদায়ের এই সিস্টেমের ভিতরে আনতে হবে। এটাও একেবারেই চরম বাস্তবতা। দুই নম্বর কথা হচ্ছে এই লোকগুলা যেন ছিটকে না যায়, এই জন্য কিছু উদ্যোগ নেওয়া দরকার। যেমন আমার দৃষ্টিতে মনে হয় ট্যাক্স রিটার্ন পলিসিটা যদি সহজ হয় যে সব মানুষের টিন নাম্বার থাকবে, সে যদি বছরে মাত্র 10,000 টাকাও ইনকাম করে তারও টিন নাম্বার থাকবে। সে বছর শেষে একেবারে সহজ একটা সিস্টেম থাকবে, এক পেজের একটা ফর্ম থাকবে, সে পেজে বলবে আমি বছরে মাত্র 10,000 টাকা ইনকাম করছি, তার মানে আমারও ট্যাক্স দেয়া লাগতেছে না। আমাদের যেটা জটিলতা হয়েছে ট্যাক্স রিটার্ন দেওয়ার যে সিস্টেমটা ওইটা বেশ জটিল, যার কারণে এখন আমাদের কাছে মনে হচ্ছে আমরা যদি একবার টিন করে ফেলি তাহলে তো সারা জীবন আমার এটা রিটার্ন দিতে হবে, রিটার্ন দেওয়ার জন্য আমার অ্যাডভোকেটের কাছে যাইতে হবে, 1,000 2,000 টাকা জরিমানা দিতে হবে। এই জন্য মনে হচ্ছে উম, সমস্যাটা মূলত শুরু হচ্ছে আমার যেটা ধারণা রিটার্ন দেওয়ার সিস্টেমটা সহজ না থাকার কারণে। ব্যাপারটা যদি এক পেজে থাকতো, কাগজে লিখে দেওয়া যাবে বা অনলাইনে দেওয়া যাবে, অর্থাৎ খরচ ছাড়া যদি আমরা টিন করার পরে রিটার্ন গুলা দিতে পারতাম, তাহলে মনে হয় এইটা নিয়ে এই ধরনের আলোচনা হইতো না যে টিন করার কারণে মানুষ মূল স্রোত থেকে সরে যাচ্ছে। তো আমার কাছে ইস্যু হচ্ছে ট্যাক্স রিটার্ন পলিসিটা একেবারেই সহজ করা উচিত, সর্বনিম্ন পরিশ্রমে যেন করা যায়, তাহলে এই ইস্যুটা মনে হয় কঠিন থাকবে না। হয়তোবা সরকার, ও আরেকটু বলে রাখি, সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল অ্যাকাউন্ট ওপেন করার জন্য টিন বিন লাগবে, এইটা সরকার শেষে এইটা কিন্তু এবছরই বাস্তবায়নে যাবে, এটা করেনি, সিদ্ধান্তটা ডিলে করছে। আপাতত আমরা আগের মতোই চলবো। তবে আমার মনে হয় সরকারও এখন ওইটা ভাবতেছে যে কিভাবে এটা দুইটা অ্যাডজাস্ট করা যায়, অর্থাৎ টিনের ভিতরেও আমাদের সবাইকে আনতে হবে এবং সব হুম। মানুষ যাতে এইটা নিয়ে সামনে আগাতে পারে তাতে অভ্যস্ত করা যায়। তো এটাকে কিভাবে আরো সহজ করা যায় সরকারের? আসলে সামনে আরো আমরা ভালো পদক্ষেপ ইনশাআল্লাহ পাবো সামনে। তো এইটা সাধারণ প্রত্যাশা করি, সরকারের কাছে আমাদের এইটা প্রত্যাশা করি কাজটা যেন সহজ হয়। আশা করি সরকার এটা এই দিকটা আরো বিবেচনা করবে, কারণ তারা যেহেতু চাচ্ছে যে টিন বিন আসলে প্রত্যেকটা গ্রাহকের আসলে থাকা উচিত, বা বেসরকারি খাতে যারা এমপ্লয়ি তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট স্যালারি বেসিক থাকে, তারপর তার জন্য ম্যান্ডেটরি হয় টিন বিন। বাট সাধারণ গ্রাহকের ক্ষেত্রে আসলে একটা অ্যাকাউন্ট খুলতে যাবে, তখন যদি একটা টিন বা বিন চায় ব্যাংক থেকে, তো এটা প্রান্তিক পর্যায়ের বা গ্রাম্য পর্যায়ের যারা গ্রাহক, তারা এটা আসলে অভ্যস্ত না, তারা করতে আসলে বেশ কষ্টসাধ্য হয়ে মনে করে। তো আশা করি সরকার এটা খুবই ইনিশিয়ালি একটা সহজ সমাধান আমাদের জন্য বের করবে, দর্শকদের জন্য বা টোটাল রাষ্ট্রের জন্য। আচ্ছা, এই সুদের যে বাজার, আসলে এটা তো বেশ চড়াও। তো এখানে আসলে সৎ বা ঋণ গ্রহীতা খুঁজে পাওয়া আসলে কতটা চ্যালেঞ্জিং মনে হয় আপনার? এইটা আসলে আমার মনে হয় শুধু ব্যাংকিং খাতের জন্য না, এই প্রশ্নটা সব জায়গার জন্যই, যে সৎ সৎ মানুষ, সৎ ব্যবসায়ী খুঁজে পাওয়া কতটা কঠিন। এই প্রশ্নটা শুধু ব্যাংকিং খাতের জন্য না, অর্থনীতির জন্য না, আপনি বন্ধুত্ব করার জন্য এই সেম প্রশ্নটার জবাব আপনাকে দিতে হয় যে কিভাবে আপনি একজন ভালো বন্ধু খুঁজে নেবেন। যেহেতু আমরা বেশ খারাপ একটা পরিবেশের ভিতর দিয়েছি বলতেই হয়, কারণ আস্থা, বিশ্বাস, সততা, মানবিকতা বর্তমান সময়ে অনেক কম দেখা যায় আমাদের মধ্যে। যার কারণে আপনি কিভাবে যাচাই করে নিবেন যে সে একজন ভালো মানুষ, ভালো বন্ধু বা ভালো গ্রহীতা,
ঋণ আর্থিক ব্যাপারটা আরো বেশি জটিল, কারণ আপনি একজন বন্ধু বানাইলে চাইলে আপনি তার সাথে সম্পর্কটা ক্যান্সেল করতে পারবেন, কিন্তু আপনি তাকে ঋণ দেওয়ার পরে যদি সে লোকটা অসৎ হয় তাহলে তো অনেক বেশি ঝামেলা ফেস করতে হবে। আর এর যে রেজাল্ট কি হয় এটা তো আমরা এখনো ফেস করছি, আমরা দেখতেছি যে খারাপ মানুষেরা ঋণ নেয়ার কারণে আমরা কোন অবস্থায় আছি এখন। এক্ষেত্রে সাধারণত অফিসিয়াল কিছু সিস্টেম থাকে যেটা মেনটেন করা হয়, যেমন সিআইবি দেখা হয়, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, অর্থাৎ আপনি এর আগে কোন ব্যাংক থেকে কখন লোন নিছেন, লোনটা কত টাকার ছিল, লোনগুলো আপনি কিভাবে পরিশোধ করছেন। তা আপনার অতীত ইতিহাস দেখলে তখন ব্যাংকগুলো একটা আইডিয়া করে নেয় যে এই ভদ্রলোক যেহেতু এর আগে লোনগুলো নিয়েছিল, একেবারে সঠিক সময় পেমেন্ট করছে, পেমেন্ট রেশিওটা এরকম সুন্দর, তাহলে হয়তোবা সে ভালো হতে পারে, খারাপ হতে পারে। এরপরে আনুষঙ্গিক আরো অনেক কিছুই দেখার চেষ্টা করে। তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে মূলত যে ঋণ দেওয়া হয়, এর বড় যে ঋণগুলো যায় এর বড় অংশ সিকিউরড লোন থাকে, অর্থাৎ আমি বা কোনো কিছু একটা মর্গেজ দিতে হয়, সিকিউরিটি মানি সিকিউরিটি হিসেবে দিতে হয়। এভাবে ব্যাংকগুলো চেষ্টা করে যে একজন লোক ভালো লোক খুঁজে নিতে, অথবা একটা লোককে নিয়ে ওই লোকটাকে ভালো হিসেবে টিকিয়ে রাখতে। এটা বেশ চ্যালেঞ্জিং, কিন্তু আমার মনে হয় না যে এটা এই সিস্টেমের বাইরে আর তেমন কিছু করারও নেই। এই বাস্তবতা নিয়েই ব্যাংকগুলোর চলতে হয়, এবং আপনি আমিও মনে হয় এর ভিতর দিয়েই চলি। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের লাইভটি দেখতে চান তাহলে খুলনা24.com ফেসবুক পেজটি সরাসরি ভিজিট করতে পারেন। আপনার কোনো প্রশ্ন এবং মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন খুলনা24.com@gmail.com। আপনার মূল্যবান মতামত অথবা কোনো কোশ্চেন আমরা বা আমাদের গ্রাহক ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আগামী ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গ্রাহকের আস্থা ধরে রাখতে ব্যাংকের ব্যাপারে সরকারের মূল কৌশল কি হবে বলে আপনি মনে করেন? একেবারেই আপনি যে প্রশ্ন করছেন অনেক বড় প্রশ্ন। এটাকে বলা যায় কি মিলিয়ন ডলারের প্রশ্ন। এটা আমরা সবাই খুঁজতেছি, সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ এই এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে যে আগামীতে আমরা কিভাবে অর্থনৈতিক খাতটাকে টেকসই করার জন্য কি করা যায়। তো আমরা মূলত দেশের অর্থনীতি কিরকম আছে এইটা সাধারণত রিজার্ভ, বাজেট, অনেক বড় বড় বিষয় দিয়ে ডিল করি, বড় বড় বিষয় দিয়ে প্রমাণ করতে চাই যে আমাদের অবস্থা ভালো আছে বা খারাপ আছে। কিন্তু আমি একজন সাধারণ কর্মী, একজন কর্মী হিসেবে আমার কাছে মনে হয় যে ব্যাংক বা আর্থিক খাতে এক নাম্বার ইস্যু হচ্ছে আস্থা। আমি যদি আপনাকে একটু সময় নিয়ে বলি যে আপনি মনে করেন একটা ব্যাংকের 10,000 কোটি টাকা তার অ্যাসেট আছে, আরেকটা ব্যাংকের আছে 5,000 কোটি টাকা, তাহলে নিশ্চয়ই যে ব্যাংকের 10,000 কোটি টাকা আছে তার বেশি দাপট থাকার কথা। দাপট আছে, এ কথাও সত্য, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এর চাইতেও বেশি শক্তিশালী ব্যাপারটা হচ্ছে আস্থা। কারণ ওই 10,000 কোটি টাকা আছে এমন ব্যাংকটার উপরে যদি জনগণের, মানুষের যে কোনো কারণে হতে পারে, রাষ্ট্রের কোনো কথা, কোনো সিদ্ধান্ত বা কোনো কারণে হতে পারে, যদি জনগণ আস্থা হারিয়ে ফেলে, আপনি দেখবেন পরের দিন ওই জায়গায় যে 10,000 কোটি টাকা যারা জমা রাখছে সেই আমানতকারীরা সবাই গিয়ে ব্যাংকে বলবে আমার টাকাটা আমাকে রিটার্ন দিন। ব্যাংকের কাছে তারল্য থাকে কিন্তু সাধারণত 13%, এর কম বেশি থাকতে পারে, যেহেতু বাংলাদেশ ব্যাংক চায় 13% থাকতে, হয়তো এর একটু বেশি থাকে বা কখনো কখনো একটু কমে যায়। তো 13% তারল্য মানি দিয়ে সে তো 100% মানুষকে স্যাটিসফাই করতে পারবে না। তো আপনার যে 10,000 কোটি টাকা আছে এটা কিন্তু এন্ড অফ দ্য ডেতে আপনাকে টিকে থাকার জন্য একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে মানুষের আস্থা। এটা আপনি যদি বলেন আমি এক নম্বরে এই বিচারটা রাখলাম, এই ইস্যুটাকে রাখলাম। আর এর পাশাপাশি আস্থা রাখার জন্য অনেকগুলো কাজ হতে পারে, যেমন ব্যাংকিং খাতে যে প্রসিডিওর গুলো আছে, এক্সিস্টিং যে ল গুলো আছে, যখন একটা লোন যায় বা যখন কোনো সিদ্ধান্ত হয় অর্থনৈতিক ক্ষেত্রে, সেক্ষেত্রে নিয়মগুলো যেন খুব ভালোভাবে মানা হয়। 2 নাম্বার, যারা নিয়মটা মানবে না তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়, যাতে অন্য মানুষগুলো বুঝতে পারে
যে না এই ধরনের কোনো কাজ করা যাবে না, অর্থাৎ বাংলাদেশ থেকে আমি একটা ব্যাংকের হোক বা একজন মানুষের হোক, আমি 10 টাকা যদি ক্ষতি করি, এইটার অবশ্যই আমার বিচারের সম্মুখীন হতে হবে, একটা কালচার তৈরি করতে হবে। সেক্ষেত্রে জনগণের একটা আস্থা তৈরি হবে যে না, আমার জন্য রাষ্ট্র, ব্যাংকিং খাত সবাই অটুট তৎপর আছে যে আমার এই যে টাকাটা আমি জমা রাখছি, আমানত রাখছি, এটার কোনো কিছু হলে তারা দায় নেবে। এইটা বেশি জরুরি। এর বাইরে আমরা সাধারণত আমাদের এ ধরনের দেশে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে সিদ্ধান্তগুলো একেবারে উচ্চ পর্যায়ে থেকে, অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে বা রাজনৈতিক পর্যায়ে অনেক সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে একটা অনুরোধ, সেটা হচ্ছে এই সিদ্ধান্তগুলো সবসময় যেন রাষ্ট্রের ভালোর জন্য হয়, এইটা যেন কোনো রাজনৈতিক কারণে বা ব্যক্তিগতভাবে ফেলানোর জন্য যেন না হয়। আর জনগণকে আশ্বস্ত করার জন্য আরেকটা পার্ট হতে পারে, সেটা হচ্ছে আমার দিক থেকে মনে হয় এটা খুব জরুরি। সেটা হচ্ছে এই যে ব্যাংকে সমস্যা হয় বা যে ধরনের ইস্যু থাকে, সেই সব ক্ষেত্রে জনগণকে একটা নিশ্চয়তা দেওয়া দরকার। সবাই মিলে রাষ্ট্রকেই প্রধান ভূমিকা রাখতে হবে যে আপনি, সরকার, রাষ্ট্র যে ব্যাংককে অনুমোদন দিছে বা যে প্রতিষ্ঠানকে অনুমোদন দিছে, সেই প্রতিষ্ঠানে যদি আপনার আমানত বা কোনো ক্ষেত্রে যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, রাষ্ট্র আপনার ওই রেসপন্সিবিলিটিটা নিবে। এটুক নিশ্চয়তা থাকলে আমার মনে হয় ব্যাংক খাতে যে জটিলতা আছে, যে মানুষের আস্থার যতটুকু সংকট আছে, এইটা ওভারকাম করা সম্ভব, খুব ভালোভাবে সম্ভব। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আমাদের লাইভটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আপনাদের কাছ থেকে আশা করব যে আপনারা আগামী লাইভে আমাদের সাথে জয়েন থাকবেন, এবং আমাদের কাছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মতামত আপনারা জানাতে চাইলে আমাদের ইমেল করতে পারেন। তো আমাদের ইমেল আইডিটি হচ্ছে খুলনা 24। জি, প্রিয় দর্শক, খুলনা24.com@gmail.com। মোহাম্মদ অলিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আমরা আশা করব আপনার কাছ থেকে আরো কোনো সমস্যা বা আরো কোনো সমাধান চাইবো, যে ব্যাংকের ক্ষেত্রে যে কোনো কিছু জানতে চাই বা গ্রাহকরা যদি কখনো জানতে চায়, আশা করি আপনাকে আমরা অন্য কোনো একটা লাইভ প্রোগ্রামে সরাসরি যুক্ত করতে পারবো। তো ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো সংক্ষেপে 1 মিনিট যদি আপনি আমাদের প্রিয় দর্শকের জন্য উদ্দেশ্যে কোনো কিছু বলতে পারেন। উম, ধন্যবাদ হোস্ট ইমরুল হাসান আপনাকে এবং খুলনা 24 চ্যানেলকে। আর হোস্টদের জন্য, আহ, আমাদের যে দর্শক যারা আছে তাদের জন্য আমার আসলে তেমন কিছুই বলার নেই। আপনি ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, আর আপনার দ্বারা আপনার পাশের যে মানুষটা আছে, আর্থিক এবং অন্য সব ক্ষেত্রেই সে যেন আপনার দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এটুকু আপনি খেয়াল রাখবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কাজটাই করবেন, আপনি আর্থিক খাতে এবং অন্য ক্ষেত্রেও আপনি একটু ভাববেন, একটু দেখবেন, বুঝবেন। প্রয়োজনে আপনার পাশে আশপাশে যারা আছে, এদের মধ্যে যারা দায়িত্বশীল এবং কম বেশি অভিজ্ঞতা আছে, তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। আশা করি আপনি, আমি, আমরা সবাই ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ অলিউর রহমানকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কোঅপারেশন। নেক্সট যে কোনো লাইভে আমরা আপনাকে ইনশাল্লাহ আরো পাশে হবো, আরো ভালোভাবে আপনার কাছ থেকে আমরা সমাধান আশা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের লাইভ প্রোগ্রামটি এখানে শেষ করছি। আগামী লাইভ প্রোগ্রামটি দেখার জন্য আপনাদের সবাইকেই আমন্ত্রণ থাকবে, এবং আপনারা সরাসরি যদি আমাদের লাইভ প্রোগ্রামটি দেখতে চান তাহলে আমাদের পেজটি ভিজিট করতে পারেন, আমাদের পেজটি লাইক কমেন্ট করতে পারেন, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। তো ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের সাথে এতক্ষণ আপনারা যুক্ত থাকার কারণে। ধন্যবাদ।